আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন। এটা নিউ সিলেবাস ভিত্তিতে চ্যাপ্টার 2 আর ওল্ড সিলেবাস ভিত্তিতে মানে আগের বছরের যে সেমিস্টার সিস্টেম ছিল না সেই ভিত্তিতে যখন বইটা হয়েছিল তখন সেই ভিত্তিতে চ্যাপ্টার ছিল হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। তো মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন হচ্ছে উন্নত শ্রেণীর যে জীব তাদের যে জনন পদ্ধতি, যৌন জনন পদ্ধতি, সেই জনন পদ্ধতি মানুষের জনন পদ্ধতি, অর্থাৎ যৌন জনন পদ্ধতির সাহায্যে মানুষ জনন কার্য সম্পূর্ণ করে। তাই মানুষের জনন যৌন জনন পদ্ধতিতে সম্পূর্ণ হয়ে থাকে। যেহেতু মানুষ একটি জটিল প্রকৃতির জীব, তাই জন্য আমাদের ক্লাস 12-এ মানুষের জনন চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। তো এই মানুষের জননে আমরা প্রথমেই কতগুলো জিনিস জানবো। সেটা হচ্ছে যে মানুষের জনন কেন প্রয়োজন। পিছনের কারণ, জনন কার্য করতে গেলে সংখ্যা বৃদ্ধি হয়, আর সংখ্যা বৃদ্ধি হলে নিজের আধিপত্য বিস্তার হয়। 2, যখনই জনন কার্য সম্পূর্ণ হবে তখন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নতুন অপত্য তৈরি হবে। অর্থাৎ নিজের যে অস্তিত্ব রয়েছে, নিজের যে জিন রয়েছে, সেই জিনটাকে আমি পরবর্তী জেনারেশনে ওটাকে পাস ইট অন করতে পারলাম, মানে জিনটাকে ফ্লো করালাম। তাছাড়া জনন কার্য নিজের যে বংশের ধারা সেটা বজায় রাখতে সাহায্য করে। এই সমস্ত একাধিক কারণের জন্য জনন কার্য মানুষ সম্পূর্ণ করে থাকে। এবং মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যে কোনো নিম্ন শ্রেণীর এবং উচ্চ শ্রেণীর জীব, সে উদ্ভিদ হোক আর প্রাণী, জনন কার্য সম্পূর্ণ করে। জননের প্রধান উদ্দেশ্য আমরা 1 নাম্বার চ্যাপ্টারে নিউ সিলেবাস ভিত্তিতে পড়ে নিয়েছিলাম, যে কেন জনন কার্য সম্পূর্ণ হয়। এখানে আমরা পড়েছিলাম সপুষ্প উদ্ভিদের যৌন জনন, এখানে করছি মানুষের জনন। তো এবার আমরা প্রথমেই এখানে জানবো যে মানুষের জননের জন্য যে সমস্ত জিনিসগুলো দায়ী সেগুলো কি। মানুষের জননের জন্য দায়ী হচ্ছে হরমোন। তাহলে হরমোন হচ্ছে জননের জন্য প্রধান একটা রাসায়নিক উপাদান। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। এই শারীরবৃত্তীয় প্রয়োজনের জন্য দায়ী হরমোন। হরমোন এর মধ্যে 2 রকম হরমোন খুব গুরুত্বপূর্ণ। একটা বৃদ্ধিকারী হরমোন, একটা হচ্ছে যৌন হরমোন। মানুষের জনন যখন পড়ছি তখন এখানে আমাদের বৃদ্ধিকালীন হরমোনের সঙ্গেও যুক্ত একটা হরমোন রয়েছে, তার নাম হচ্ছে যৌন হরমোন বা জননক্ষম হরমোন, যাকে আমরা জানি পুরুষ হরমোন টেস্টোস্টেরন আর স্ত্রী জনন হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামে, যা একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের শরীরে ক্ষরিত হওয়া শুরু হয়। মোটামুটি 9 থেকে 13 বছর বয়সে এই হরমোনের ক্ষরণ মাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে? কোন হরমোন? জনন হরমোন। জনন হরমোন এর ক্ষরণ মাত্রা বৃদ্ধি পায় কখন? 9 থেকে 13 বছর বয়সে। তাই তো? 9 থেকে 13 বছর বয়সে এই জনন হরমোনের ক্ষরণ মাত্রা বৃদ্ধি পায়। এই অবস্থাকে আমরা বলে থাকি পিউবার্টি। কি বলি? পিউবার্টি। পিউবার্টি। ঠিক আছে? তাহলে পিউবার্টি কি জিনিস? যখন আমাদের জনন হরমোনের ক্ষরণ মাত্রা বৃদ্ধি পায় তখন শরীরের মধ্যে কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলোকে একসঙ্গে বলা হয় থেকে পিউবার্টি। মানে পুরুষদের ক্ষেত্রে গলার স্বর মোটা হওয়া, সাময়িকভাবে দাড়ি মোছের আগমন, যৌনাঙ্গে লোম উৎপন্ন হওয়া, বগলে লোম উৎপন্ন হওয়া,
বিপরীত লিঙ্গের সঙ্গে নিজের পার্থক্য বোঝা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়া। স্ত্রীদের ক্ষেত্রে যদি বলি তাহলে গলার ভয়েস পরিবর্তিত হওয়া, তীক্ষ্ণ হওয়া, শার্প সাউন্ড, তীক্ষ্ণ প্রকৃতির আওয়াজ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়া এবং বিপরীত লিঙ্গ থেকে নিজেকে নিজে আলাদা করা চেনা। সঙ্গে মান্থলি পিরিয়ড সাইকেল শুরু হওয়া, যৌনাঙ্গ লোমোৎপাদন, বগল লোমোৎপাদন, স্তনগ্রন্থির বৃদ্ধি ইত্যাদি হওয়া। এ সমস্ত হচ্ছে এই পিউবার্টি এর যে লক্ষণ, পিউবার্টির লক্ষণ। যখন একটা বাচ্চা প্রি নার্সারিতে পড়ে বা প্লে স্কুলগুলোতে পড়ে, তখন সে অবস্থায় ও কিন্তু ছেলে মেয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারবে না। ইনফ্যাক্ট একটা টিচারও ঠিক মতন বুঝতে পারে না যে একটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা যদি তাকে প্রথমবার দেখে। একটা 2 বছরের বাচ্চাকে যদি সে ছেলে বাচ্চা হয় এবং তাকে একটা মেয়ের ড্রেস পরে ধরনে যে বাইরে নিয়ে যাওয়া হলো, কারো বোঝার ক্ষমতায় নেওয়া ছেলে না মেয়ে। একটা মেয়েকে যদি ছেলে ড্রেস পরে নিয়ে বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে সে বুঝতে পারবে না সে ছেলে না মেয়ে। হয়তো তোদের যারা মেয়ে আছে তাদের ক্ষেত্রে অনেকেরই এরকম হয়েছে যে বাড়িতে কোনো ছবি আছে হয়তো পুরোনো দিনের ছেলে ড্রেস পরে, আবার যারা ছেলে তাদের হয়তো বাড়িতে ছবি আছে মেয়ের ড্রেস পরা অবস্থায়। এটা কিন্তু হয়, ঠিক আছে? তো সেই অবস্থায় কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। ক্লাস 2, 3 পর্যন্ত দেখবি ছেলে মেয়ে একসঙ্গে কিতকিত খেলছে, ছোঁয়াছুঁয়ি খেলছে, রুমাল চুরি খেলছে, এগুলো হয়। কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে প্রাইমারি স্কুলে ছেলে এবং মেয়েকে আলাদা আলাদা করে পড়ানোর সিস্টেম নাই। মানে কোয়েড স্কুল প্রাইমারি লেভেল কিন্তু সবকটা স্কুলই কোয়েড স্কুল হয়, সে প্রাইভেট হোক সে গভর্নমেন্ট হোক। প্রাইমারি স্কুলের মধ্যে কিন্তু কোয়েড, কেন? কেননা সেখানে এই মানসিকতাটাই তৈরি হয় না যে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা। কারণ তারা সেই লিঙ্গ নির্ধারণ করে নিয়ে যে তাদেরকে আলাদা করে দেবো আমি, এই মেন্টালিটি রাখে না, না গার্জেন না বাচ্চারা। বাচ্চারা তো বুঝতেই পারে না ছেলে বন্ধু মেয়ে বন্ধু না, সবাই বন্ধু। এটা নিশ্চয়ই দেখেছিস তোরা, তোদের যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই দেখেছিস, তোরা নিজেরাও এই জিনিসটা ফেস করে এসেছিস। কিন্তু যখনই ক্লাস 5, 6-এ উঠে গেলাম, মোটামুটি আমার বয়স তখন এই 7, 8 বা 9, ক্লাস 5 ক্লাসে আমরা দেখবি 1 বা 2 এ ভর্তি হয়। তাহলে 5 প্লাস যদি 1 হয়, 6 প্লাস হচ্ছে 2, 7 প্লাস হচ্ছে 3, 8 প্লাস হচ্ছে 4, 9 যখনই হতো তখন 5 থেকে কিন্তু ছেলেদের স্কুল এবং মেয়েদের স্কুল আলাদা হয়ে যাচ্ছে, গার্লস স্কুল বয়েজ স্কুল। এবং ছেলে ও মেয়ে নিজেদের মধ্যে কিন্তু একটা পার্থক্য বুঝতে পারছে যে ও আমার থেকে আলাদা, এটা মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু তো এই জন্যই বলা হয় থাকে যে 9 বছর থেকে 13 বছরের মধ্যে সব থেকে বেশি এই পিউবার্টিটা দেখতে পাওয়া যায়। বয়স যখন একটা এমন জায়গায় পৌঁছে আছে যেখানে আমি ছেলে এবং মেয়ের মধ্যে খুব সহজেই পার্থক্যকে বুঝতে পারছি। তো এই অবস্থাতে আমরা পিউবার্টিকে লক্ষ্য করতে পারি। এটা অদ্ভুত জিনিস, প্রকৃতির সৃষ্টি, ঠিক আছে? কেন? সবই তো প্রকৃতির সৃষ্টি করেছে। আর যাই দেখ না কেন, আমাদের শারীরবৃত্তীয় যাবতীয় ওটা কিন্তু প্রকৃতির সৃষ্টি, কৃত্রিমভাবে ব্যাপারটা করা যায় না। তো ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য এই 9 থেকে 13 বছর বয়সের মধ্যে কিন্তু সব থেকে ভালোভাবে বোঝা যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছিস। তো এই অবস্থাতে যদি দেখি তাহলে গেলে ছেলে এবং মেয়ের পার্থক্য তৈরি হচ্ছে। এবং এই যে ছেলে ও মেয়ের মধ্যে যে শারীরবৃত্তীয় পার্থক্য, মানসিকতার পার্থক্য তৈরি হচ্ছে, এর জন্য দায়ী কিন্তু হরমোন। ঠিক আছে? একটা কথা আছে না, দেখবি কেমিক্যাল লোচা, শুনেছিস না? এই কেমিক্যাল লোচা ব্যাপারটা এইটাই, ঠিক আছে? কেন? হরমোন একটা কেমিক্যাল, আমাদের লোচা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দ্যাটস কল কেমিক্যাল লোচা। ঠিক আছে? যতক্ষণ ছোট ছিলাম তখন কেমিক্যাল লোচা ছিল না, যেই বড় হয়ে গেলাম কেমিক্যাল লোচা শুরু হয়ে গেল। ঠিক আছে? তো এইটা হচ্ছে পিউবার্টি, খুবই সাধারণ জিনিস। ধীরে 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 13 বছর বয়সের পর থেকে দেখবি ছেলেদের গোপ বের হতে শুরু করে। 13 বছর বয়স, 14 বছর বয়স মানে প্রায় ধরনের ক্লাস 9, 10, ঠিক আছে? 9, 10-এ যাচ্ছে,
এবছর গোপ দাড়ি তৈরি যায়। যখনই 14+15 এরকম হয়ে যায় তখন দেখবি মনে হয় গোপ দাড়ি কাটবো। অনেকে দেখবি সেলুনে গিয়ে কাঁচি দিয়ে দাড়ি কাটে, খুর চালায় না, কারণ এরকম একটা আমাদের মধ্যে মিসকনসেপ্ট তৈরি হয়ে আছে, খুর চালাতে গেলে দাড়ি বেশি তৈরি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ঠিক আছে? এরকম ব্যাপারটা না, ব্যাপারটা অন্য জিনিস, ঠিক আছে? এটা নিয়ে কোনোদিনও পরে কথা বলবো, ঠিক আছে? যে যদি এরকম হতো তাহলে তো এরকম তো নিশ্চয়ই হতো যে যদি এই ধরনের খুর দিয়ে যদি আমি কাটি তাহলে যদি আমার এরকম হয়, তা হতে গেলে তো লোমের সংখ্যা বাড়তে পারে, কিন্তু করা হয়ে যাবে এই কথাটা টেকনিক্যালি একটা ভুল কথা। কেন, যখন ধরনের দাড়ি বড় হয়ে যাচ্ছে সে অবস্থা দেখবি দাড়ি নরম। দাড়ি তুই নর্মালি কাট, ছেলেদের মধ্যে বলছি, দাড়ি তুই নর্মালি কাট, হাত দিয়ে দেখবি খড়খড় করছে। তো যখন এই এটা ডার্মিস মানে ত্বক, তখন প্রথম তোর লোমটা বেরিয়ে আসছে, তখন এর রুটটা বেশি বড়, মানে রুট বেশি ঢুকে আছে, আর এখানে তোর লোমটা কম বেরিয়েছে, তাই জন্য এটা ব্লেডের মতন লাগে, খড়খড়া। কিন্তু যখন লোমটা বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তখন ন্যাচারালি কি হচ্ছে, লোমটা কিন্তু বেঁকে যাচ্ছে, নমনীয় হয়ে যাচ্ছে। তাই বড় দাড়ি দেখবি নমনীয় হয়, ছোট দাড়ি খড়খড়া হয়। তো আমি যেটা বলছিলাম পিউবার্টিতে যে 9 থেকে 13 বছর বয়সের মধ্যে, 13 বছর বয়সের পর থেকে, পিউবার্টি হওয়ার পর থেকে আমাদের এই দাড়ি মোচ কাটার একটা প্রবণতা চলে আসে ছেলেদের মধ্যে। মেয়েরা ধরনের যে অন্যদের থেকে একটু লজ্জাবোধ করতে শুরু করে, একটু হরমোনাল কিছু প্রবলেম তৈরি হতে শুরু করে। মেয়েদের ক্ষেত্রে মান্থলি পিরিয়ড সাইকেল শুরু হয় 9 থেকে 13 বছর বয়স থেকে। যখন মেয়েদের প্রথম পিরিয়ড হয় তখন সেই জিনিসটাকে বলা থাকে মিনর্ক, ঠিক আছে? মিনর্ক। তো মিনর্ক মানে কি? মিনর্ক হচ্ছে প্রথম পিরিয়ড, প্রথম পিরিয়ডকে বলা থাকে মিনর্ক। এই অবস্থায় নর্মালি পিরিয়ড পড়বো আমরা, পিরিয়ড সাইকেল সম্বন্ধে পড়বো পরে, এই চ্যাপ্টারেই পড়বো। তো পিরিয়ড নর্মালি চলে একটা মানুষের 3 থেকে 4 দিন, কিন্তু মিনর্ক যখন প্রথম পিরিয়ড হয় সেটা একটা লং লাস্টিং হয়, 7 থেকে 10 দিনও হতে পারে টানা পিরিয়ড। কেননা শরীরে মোটামুটি যতগুলো ডিম্বাণু রয়েছে, তৈরি হয়েছে, তার প্রত্যেকটাই বেরিয়ে যায় 500টা থেকে 400 থেকে 500টা ডিম্বাণু বাদ দিয়ে, বাদ কিন্তু সবকটা ডিম্বাণু বেরিয়ে যায়। কেননা 400 থেকে 500টা ডিম্বাণুই বলা যায় থাকে ম্যাচিওর এক্সেল, যা পরবর্তীকালে একটা নির্দিষ্ট বয়স সীমা যাওয়ার পরে সেটা যখন কোনো কারণে মানে পপুলেশন হবে, শুক্রাণু মিলন করবে, তার সাথে ফার্টিলাইজেশন হতে পারবে। তো এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? তো মিনর্ক কি বলা হচ্ছে? মিনর্ক ফার্স্ট পিরিয়ডকে বলা হচ্ছে মিনর্ক। এই পিরিয়ডটা ন্যাচারাল পিরিয়ডের থেকে একটু লং হয়, একটু সময় বেশি নিয়ে চলে, তাই জন্য এটা একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে মিনর্ক। আসলে ব্যাপারটা বুঝতে পেরেছিস? তো এবার যে টপিকে আসবো সেটা হচ্ছে যে এই ঘটনাটা, ঠিক আছে, আমাদেরকে জানতেই হবে যে এই মিনর্ক যখন শুরু হলো তখন থেকে অ্যাডোলেশন পিরিয়ড মানে হচ্ছে বয়স সন্ধিকালীন একটা ব্যাপার চলে আসছে। মানে বয়স সন্ধিকালীন বলতে যখন আমার বয়স না 18 আর না তার থেকে বেশি বা কম, মানে এমন একটা সন্ধিকাল 17 থেকে 18-এর মধ্যে, টিন এজ যাকে বলছি, টিন এজ, ঠিক আছে? এই টিন এজ পিরিয়ডটা সব থেকে মারাত্মক পিরিয়ড। এই পিরিয়ডটাকে আমি অ্যাডোলেশন পিরিয়ড বলা হয় থাকে। এই সময় একাধিক রকম কেমিক্যাল লোচা হওয়া শুরু হয়ে যায়, যেটা বললাম। দেখবি বাড়িতে এখন তোদের যে এজ 11-12 যখন পড়ছিস, তোদের বয়স কত হবে? 18 বছর কি 17 বছর প্লাস। এই অবস্থায় বাড়িতে যে ধরনের কোনো গেস্ট এসছে, বাড়িতে নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ির বাড়িতে নিমন্ত্রণ করতে এসছে, তোকে যদি স্পেশালি না বলে তাহলে তো মনে হবে যে আমাকে তো বললো না, হ্যাঁ আমি যাবো না। কিন্তু আগেকার কথা চিন্তা কর, যখন তুই ছোট ছিলিস, নিমন্ত্রণ শুনলি যেতেই হবে। যদি যৌথ পরিবার হয়, কাকুকে নিমন্ত্রণ করতে এসছে, কাকুর সঙ্গে যাব। আমাদের যে বাঙালি নববর্ষতে হালখাতা হয়, হালখাতাতে দেখবি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে
কাকু বাবা মা সবার সময় চলে যাচ্ছে। এখন এই বয়সে, যে বয়সে তুই এখন আছিস, যেতে ইচ্ছা করে তোর, লজ্জা লাগে, তাই না? কেন? পিছনে কারণ কি, অ্যাডুলেশন পিরিয়ড চলছে, মানে তোর এখানে কেমিক্যাল লোচা শুরু হয়ে গেছে হরমোনের জন্য, ঠিক আছে? লজ্জা লজ্জা তৈরি হয়েছে, কোনো কিছুর প্রতি অনীহা তৈরি হয়েছে। লোককে বেশি আনন্দ দেখাবো না, আনন্দ করব লুকিয়ে, ঠিক আছে? এগুলো হয়, আমি জানি হয়, এত বছরের এক্সপিরিয়েন্স, 19 বছর ধরে বায়োলজি পড়াচ্ছি, এক্সপিরিয়েন্স একটা আছে না। পুরোনো যদি আমরা কোনো একটা ভিডিও দেখবি, হরমোনের উপর বানানো ছিল, অ্যাড্রিনালিন হরমোনের উপর বানানো ছিল, যে আমাদের মনের মধ্যে আনন্দ কেমন করে প্রকাশিত হয়, আমাদের দুঃখ কেমন করে প্রকাশিত হয়, আমাদের রাগ কেমন করে হয়, তার একটা এক্সাম্পল তোদেরকে দিয়েছিলাম। যদি ভিডিওটা পুরোনো দেখে থাকিস তাহলে বুঝবি। তাহলে আমি রিপিট করছি, ঠিক আছে, জিনিসটাকে, যে আমাদের হরমোনাল কেমিক্যাল লোচা কেমন ধরনের যদি বলি, তাহলে হঠাৎ করে তোর গন্ধ এলো নাকে বিরিয়ানির, ঠিক আছে, দারুণ লাগছে গন্ধটা, বাইরে গিয়ে মাকে বললি, মা বিরিয়ানি নিয়ে এসছো? মা বললো, না রে বিরিয়ানি তো নিয়ে আসেনি, মানে পাশের বাড়ির কাকুর বাড়িতে হচ্ছে ওটাই। তোর মনটা খারাপ হবে, ঠিক আছে, কিন্তু তুই বলতে পারবি মাকে, মা কালকে না যখন আসবে অফিস থেকে, বা বাবা যখন আসবে অফিস থেকে, বিরিয়ানি নিয়ে আসো তো। এটা সিচুয়েশন নাম্বার 1। সিচুয়েশন নাম্বার 2, হঠাৎ তুই বিরিয়ানি গন্ধ পেলি, দৌড়ে গেলি ঘরে, মা বিরিয়ানি নিয়ে এসছো? বললো, হ্যাঁ নিয়ে এসছি বিরিয়ানি, চ, ঠিক আছে, একটু করে না ধরে খেতে দিচ্ছি, এখন তো সন্ধ্যা, দেখবি সেদিন খিদে তাড়াতাড়ি পাচ্ছে, ঠিক আছে, বিরিয়ানিটা খেতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে তাড়াতাড়ি করে কাজ গুটাতে হবে, বিরিয়ানি খেতে হবে, কাজ গুটাক আর না গুটাক বিরিয়ানি কিন্তু খেতেই হবে, ঠিক আছে। এবার চলে গেলাম আমরা বিরিয়ানি খাওয়ার জন্য, 9টা বেজে গেছে, সেই কোনোদিনও 10টা 11টা মোবাইলে গেম খেলতে খেলতে সময় চলে যাচ্ছে, 11টা মা ডেকে যাচ্ছে, তাও আসি না, কিন্তু সেদিন মা ডাকার আগে টেবিলে গিয়ে বসে গেছি, কেন? বিরিয়ানি খেতে হবে, ঠিক এই ঘটনাটা ঘটে। আর 3 নম্বর সিচুয়েশন নাম্বার 3, মা তোর মনে কিন্তু সে সময়, যে সিচুয়েশন 3 বলার আগে বলি, এটা আনন্দই আনন্দ, তাই না? সিচুয়েশন নাম্বার 3 নম্বর সিচুয়েশন কি হচ্ছে দেখ। 3 নম্বর সিচুয়েশনে তুই বিরিয়ানি গন্ধ পেলি, তাড়াতাড়ি করে এলি, বললি, মা বিরিয়ানি নিয়ে এসছো? মা বললো, হ্যাঁ বিরিয়ানি নিয়ে এসছি, কিন্তু তোর জন্য না, ভাইয়ের জন্য নিয়ে এসছি, তোর পেট খারাপ, ঠিক আছে, এই যে এখনই ও বলছে খেতে দেবো, মানে এটা কি উঠলো? রাগ। তাহলে একটাই হরমোন, ঠিক আছে, এর মধ্যে কত কেমিক্যাল লোচা তৈরি হয়ে যাচ্ছে। একটা ছোট কথা, যে তোর তো পেট খারাপ, তুই খেতে হবে না, ওরা ভাইয়ের জন্য নিয়ে এসছি, ঠিক আছে। এই যে ঘটনাটা, তাহলে এটাকেই আমরা বলছি হরমোনাল ডিসব্যালেন্সিং, ঠিক আছে। হরমোন এতটাই মারাত্মক প্রকৃতির একটা জিনিস। তো সেইখানে জনন হরমোন যে পুরো একটা ঘটনাকে নিয়ন্ত্রণ করে, জনন কার্য, সে কতটা অ্যাক্টিভলি কাজ করছে। এই কারণের জন্যই এই যে বয়সটা, এর পরবর্তী বয়স আফটার 13 ইয়ার্স, এর পর থেকে শুরু করে 45, 50, অনেক ক্ষেত্রে 60 ইয়ার্স পর্যন্ত জনন হরমোন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে দেখবে টেস্টোস্টেরন পুরুষদের ক্ষেত্রে একে আমরা ক্যালোরিজেনিক হরমোনও বলি। ক্যালোরিজেনিক হরমোন যেমন ধরনের থাইরক্সিন ক্যালোরিজেনিক হরমোন আমি তো বললো, তাছাড়া অ্যাড্রিনালিন ক্যালোরিজেনিক হরমোন, আর টেস্টোস্টেরনও ক্যালোরিজেনিক হরমোন আমি বললো। টেস্টোস্টেরন যৌন হরমোন সময় ক্যালোরিজেনিক হরমোনও হলো। ক্যালোরি মানে তোর শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করবে। এই কারণে যদি দেখবি যারা ব্যায়াম করে তারা টেস্টোস্টেরনকে ডোপ মানে ইঞ্জেকশন হিসেবে নিয়ে থাকে, যেটাকে স্টেরয়েড ইঞ্জেকশন বলে থাকি। টেস্টোস্টেরন নিয়ে থাকে নির্দিষ্ট মাত্রাতে মেপে নিয়ে, তাহলে শক্তি বাড়ে, ক্যালোরি জেনারেট করতে পারে। তাহলে টেস্টোস্টেরন এতটাই একটা মারাত্মক প্রকৃতির জিনিস, জনন হরমোন, যৌন হরমোন, কিন্তু একটা স্টেরয়েড ধর্মী হরমোনও হিসেবে কাজ করে যাচ্ছে। বাহ্যিক স্টেরয়েড ধর্মী হরমোন হিসেবেও একে কাজ করানো যেতে পারে। প্রোজেস্টেরন এটা একটা স্টেরয়েড ধর্মী হরমোন। এই যে বিভিন্ন ধরনের কন্ট্রাসেপ্টিভ পিলগুলো হয়, যে গর্ভনিরোধক পড়বি কিছুদিন পরে, তাদের প্রোজেস্টেরন দেওয়া থাকে, যে তোর আনওয়ান্টেড প্রেগনেন্সি আটকাতে সাহায্য করে। মানে চায় না যে তার সন্ততি হোক যৌন জনন ক্রিয়ার পরে, তো সে প্রেগনেন্সিকে ব্লক করতে পারে। কন্ট্রাসেপ্টিভ পিল, আই পিল, মালা ডি, মালা এন, এই সমস্ত বিভিন্ন ধরনের পিল হয়, তুই হয়তো অ্যাড দেখেছিস। এগুলো খেতে গেলে এক কথা বলতে গেলে এই ট্যাবলেটের মধ্যে প্রোজেস্টেরন হরমোন দেওয়া আছে।
সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে 72 ঘন্টার মধ্যে তার যে পিরিয়ড সেটাকে তোর টাইম পিরিয়ডকে উল্টাপাল্টা করে দিচ্ছে। মানে এক কথায় বলতে গেলে একটা স্টেরয়েড মানে বাহ্যিক প্রয়োগকারী হরমোন হিসেবে কাজ করছে। তাহলে এই যে জনন হরমোন, যৌন হরমোন, তাকে আমি বাইরে থেকে গ্রহণ করেও কিন্তু একাধিক রকম কাজকর্ম করাতে পারা যায়। কথা বোঝা গেল? তাহলে গেলে এই চ্যাপ্টারটা কেন এত গুরুত্বপূর্ণ একটু একটু করে আসলে বোঝা যাচ্ছে। বুঝতে পারছি তো ব্যাপারটাকে? তো পিউবার্টি, মিনর্ক এদের খুব দরকার। গৌণ যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ বলতে আমাদের মুখ্য যৌনাঙ্গের মধ্যে হলো হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয় আর পুরুষদের ক্ষেত্রে টেস্টিস। গৌণ যৌনাঙ্গ, গৌণ যৌনাঙ্গ বাকি যেগুলো আছে সেগুলো সব গৌণ যৌনাঙ্গ। এই গৌণ যৌনাঙ্গের যে বৃদ্ধি সেটা কিন্তু আমাদের পিউবার্টির সময় হয়। মুখ্য যৌনাঙ্গ যেটা সেটা জন্মের সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। মুখ্য যৌনাঙ্গ যেটাকে বলা থাকে সেটা জন্মের সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু গৌণ যৌনাঙ্গ এর যে বৃদ্ধি, যার ফলে মুখ্য যৌনাঙ্গ পরবর্তীতে অ্যাক্টিভ হবে, সেই গৌণ যৌনাঙ্গের বৃদ্ধি কিন্তু বয়স সন্ধিকালে বা পিউবার্টির সময় দেখতে পাওয়া যায়। কথা বোঝা গেল? কোনো অসুবিধা আশা করি নাই।